আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মহিউদ্দিন মুসাদ্দেক, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টি সাধারণ মানুষের জন্য অর্থাৎ রোগীদের জন্য, পাশাপাশি ডাক্তারদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আহ, এখন রোগীদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনারা কোনো চিকিৎসকের কাছে গেলে অবশ্যই আপনার পুরনো রোগের ইতিহাস, কি কি ওষুধ খাচ্ছেন, বিস্তারিত যাবতীয় যা আছে আপনার সবকিছু চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার পূর্বে প্রকাশ করবেন। আর ডাক্তারদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে কোনো রোগীর চিকিৎসা করার পূর্বে আপনারা অবশ্যই সেই রোগীর হিস্ট্রিগুলো ভালো করে নিয়ে সকল প্রোটোকল মেনে ট্রিটমেন্টটা শুরু করবেন। আচ্ছা, এই বিষয়টি বলার আগে আমি আমার গত কয়েক সপ্তাহ আগের একটি ঘটনা আমি একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে, আমার কাছে একজন রোগী আসে। রোগীর বয়স আনুমানিক 65 থেকে 70 বছর, মহিলা। তার চোয়ালের একটি দাঁত থার্ড ডিগ্রি মোবিলিটি ছিল। থার্ড ডিগ্রি মোবিলিটি নিয়ে একটি দাঁত নিয়ে আসে, পেইন নিয়ে। তো আমরা রোগীর হিস্ট্রি নিয়ে সকল প্রকার ইনভেস্টিগেশন অর্থাৎ এক্স রে করে রোগীর হিস্ট্রি নিয়ে জানতে পারি রোগী পূর্বে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল তার, এবং রোগী একজন কার্ডিয়াক পেশেন্ট। তো যেহেতু তিনি কার্ডিয়াক পেশেন্ট, তিনি অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ বা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ যেগুলো, সেগুলো সেবন করছিলেন। তো আমরা মোটামুটি যে প্রোটোকলগুলো আছে অ্যান্টিপ্লাটিলেট ড্রাগের, সেই প্রোটোকলগুলো মেনে আমরা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগটা বন্ধ রাখি। মোটামুটি 4 দিনের মতো আমরা বন্ধ রাখি, যেহেতু দাঁতটি একদম থার্ড ডিগ্রি মোবাইল ছিল। আমরা 4 দিনের মতো বন্ধ রাখি। বন্ধ রেখে তারপর আমরা 4র্থ দিন গিয়ে আমরা দাঁতটি এক্সট্রাকশন করি। তো আমরা দাঁতটি রাতে এক্সট্রাকশন করার পরবর্তীতে পরদিন সকালে রোগী কমপ্লেইন করে যে তার ব্লিডিং অফ হচ্ছে না। দেন আমরা রোগীকে বিভিন্ন প্রোটোকল মেনটেন করে ওই দিন ব্লিডিংটা অফ করাই। অফ করানোর পরে রোগী সেদিন ভালো ছিল। পরের দিন রোগী আবার কমপ্লেইন নিয়ে আসে যে তার আবার ব্লিডিং হচ্ছে, এবং সেখানে ফ্রেশ ব্লিডিং অর্থাৎ তার রিঅ্যাক্টিভ হেমোরেজ সেটা হচ্ছে। তো আমরা পরবর্তীতে তাকে সেখানে হেমোস্ট্যাটিক এজেন্ট সহ সবকিছু দিয়ে আমরা সকল প্রোটোকল মেনে দেন সময় নিয়ে ব্লিডিংটা অফ করি। তো এরপরে রোগী বেশ 2 দিন ওকে ছিল। 2 দিন পরে রোগী আবার কমপ্লেইন নিয়ে আসে তার সেই এক্সট্রাক্টেড সকেট থেকে আবার ব্লিডিং হচ্ছে। দেন আমরা আবার রোগীকে কল করি ক্লিনিকে। দেন আমরা দেখি যে আসলে ওইখানে জাস্ট ক্লটেড কিছু ব্লাড আসছে, ওইরকম ফ্রেশ কোনো ব্লিডিং নেই। দেন আমরা রোগীকে এনশিওর করি যে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এবং এরপরে রোগী আস্তে আস্তে রিকভার করে। তো এই ঘটনাটি আসলে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইউজুয়ালি বলি যে একটা মোবাইল টুথ কি আর হবে, একটা মোবাইল টুথ ফেললে তেমন কিছুই হবে না, অথবা একজন পেশেন্ট সেই আমাদের কাছে বলে যে এই দাঁতটাতে একদমই নড়তেছে, ধরলেই পড়ে যাবে, ফেলে দেন, কিচ্ছু হবে না। আমরা অনেক সময় রোগীদের কথায় প্রভাবিত হয়ে সেই কাজটা করে ফেলি। আসলে যে কোনো একটি কেসই আপনার বিপদ ডেকে নিয়ে আসতে পারে, সেটা একজন রোগীর জন্য, একজন চিকিৎসকের জন্য। তাই এই ধরনের যে কোনো কেসে, বিশেষ করে রোগীরা, আপনারা চিকিৎসককে সম্পূর্ণ হিস্ট্রি প্রদান করেন, এবং চিকিৎসক আপনাকে যে ইনভেস্টিগেশন, সেটা এক্সরে হোক, ব্লাড টেস্ট হোক, যে ইনভেস্টিগেশন গুলো দিবে, যে টেস্ট গুলো দিবে, আপনারা সেগুলো প্রপার ভাবে করে তারপর আপনারা চিকিৎসা গ্রহণ করুন। আপনারা কখনোই এটা মনে করবেন না যে একটা নড়া দাঁত আমি ফেলে দেব, এটার জন্য এত কিছুর কি দরকার। এটা আপনার সেফটির জন্য। আর চিকিৎসকদের উদ্দেশ্যেও আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারাও একজন রোগীর এই ধরনের, বিশেষ করে যাদের বিভিন্ন রোগের হিস্ট্রি আছে, বিভিন্ন ড্রাগ হিস্ট্রি আছে, তাদেরকে প্রপার ইনভেস্টিগেশন গুলো ফলো করে দেন আপনারা প্রসিডিউরে আগাবেন। যেমন এই যে রোগীটার আমরা কথা শেয়ার করলাম, এই রোগীর আমরা মোটামুটি সব প্রোটোকল ফলো করেছি। সব প্রোটোকল ফলো করার পরেও আমাদের বেশ সাফার করতে হয়েছে বা হ্যাসেল সহ্য করতে হয়েছে যে এই রোগীটার বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ যে রোগীটা স্টেবল হয়েছে বা রোগীর কোনো সমস্যা হয়নি। কিন্তু যে কোনো সময় যে কোনো একটা সমস্যা, যে কোনো একটা ছোট কেস থেকেই হতে পারে। তাই রোগী হিসাবে এবং চিকিৎসক হিসাবে সবারই এই বিষয়টাতে সাবধান থাকা উচিত।
আপনার দাঁত ও মুখের চিকিৎসায় ন্যূনতম একজন বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল সার্জনের পরামর্শ নেবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।